তো মুনাফা কি, আজকে মুনাফা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা মুনাফার সংজ্ঞা যদি যাই, মুনাফার সংজ্ঞাটা অনেকভাবে দেওয়া যায়, তো আমি খুব সহজ করে একটা সংজ্ঞা লিখলাম, সেটা তোমাদের বোঝার জন্য, যে আসল টাকার উপর বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। তাহলে এখানে কি বলা হয়েছে, আসল টাকা, আমি এটাকে হেডলাইট করে রাখি, আসল টাকা, আর একটা হচ্ছে যে অতিরিক্ত টাকা। তো এখানে বলেছে আসল টাকার উপর বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। অর্থাৎ আমি তোমাকে বলি যে ধরো তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, তো বলা হলো যে 1 বছর পর তোমাকে দেওয়া হবে 110 টাকা, 110 টাকা দেওয়া হবে। তুমি ব্যাংকে রেখেছো কত, 100 টাকা, এই 100 টাকা হচ্ছে আসল, এটাকে যেটা তুমি ব্যাংকে রাখো সেটা হচ্ছে কি আসল। আর যে অতিরিক্ত তোমাকে ব্যাংক 1 বছর পর দিবে বলছে 110 টাকা, তাহলে তোমাকে অতিরিক্ত কত টাকা দিচ্ছে, 10 টাকা। এই অতিরিক্ত 10 টাকা এটা হচ্ছে মুনাফা। অর্থাৎ তুমি যে ব্যাংকে 100 টাকা রাখো, 1 বছর পর 110 টাকা পাবা, সেই 110 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে তোমার আসল, আর যে অতিরিক্ত 10 টাকা পেলে সেটা হচ্ছে তোমার মুনাফা। তো আমরা আশা করি সবাই বুঝতে পারছি মুনাফা জিনিসটা কি। তো তারপর আমরা চলে যাবো ক্রয় মূল্য কি। তো ক্রয় মূল্য সবাই আসলে জানো। তো ক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয়, ক্রয় মানে হচ্ছে কেনা, কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। তো তারপর হচ্ছে বিক্রয় মূল্য, কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয়, বিক্রয় মানে বেচা, যেটা আমরা বাংলা ভাষা বলি। তো কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয়। তাহলে আমরা ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি বুঝলাম। তো তারপর বলা হচ্ছে লাভ। তো লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ধরো তুমি একটা পণ্য 100 টাকা দিয়ে কিনলে, বিক্রি করলে 120 টাকা, তাহলে বিক্রি করলে কত, 120। তারপর ক্রয় করলে কত, 100 টাকা, তাহলে 100 টাকা দিয়ে কিনে তুমি 120 টাকা বিক্রি করলে। আমরা বিয়োগের সময় সবসময় কিন্তু বড় সংখ্যাটা আগে লিখি, এই জন্য 120 কি বিক্রয় মূল্য, এই জন্য বিক্রয় মূল্যটা আগে লেখা হয়েছে, তার 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তারপর ক্রয় মূল্যটা আগে লেখা হয়েছে। তাহলে আমরা কত লাভ হলো, কত টাকা, 20 টাকা। তাহলে আমাদের লাভ হলো 20 টাকা। তো একইভাবে যদি আমরা ক্ষতিটা বের করতে চাই, তাহলে ক্ষতি মানে কি, ধরো তুমি একটা পণ্য কিনেছো 100 টাকা দিয়ে, আমি ক্ষতিটা দেখাই। ধরো তুমি একটা পণ্য কিনেছো 100 টাকা দিয়ে, তোমার বিক্রি করছো 80 টাকা বা 90 টাকা, তো 100 টাকা দিয়ে কিনে বিক্রি করলে 90 টাকা, তাহলে তোমার ক্ষতি হয়েছে কত টাকা, 10 টাকা। তাহলে আমরা এটা কিভাবে বের করি, 100 বিয়োগ 90। তাহলে আমরা বিয়োগের সময় সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখি, তাহলে এই এখানে 100টা কি, 100টা হচ্ছে ক্রয় মূল্য, আর আমার এই 90টা কি, 90টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমার ক্ষতি বা লস হচ্ছে কত টাকা, 10 টাকা। তো এইভাবে আমরা লাভ ক্ষতিটা বের করে থাকি। তো তারপর আমরা মূলধনে গেলাম। মূলধন আমরা এটা একটু মার্কিং করে রাখি। মূলধন আর আসল একই কথা। আমরা একটু আগে মুনাফার সঙ্গে আসল সম্পর্কে জেনেছি, আসল আর মূলধন একই কথা। অর্থাৎ তুমি ব্যাংকে যদি 100 টাকা রাখো, তোমাকে ব্যাংক যদি 1 বছর পর বা 100 টাকা 110 টাকা দেয়, এখানে যে 100 টাকাটা সেটা হচ্ছে তোমার মূলধন। অর্থাৎ যে টাকার উপর তোমার মুনাফা হিসাব করা হবে, মুনাফা মানে হচ্ছে তোমার লাভটা, যে তুমি 100 টাকা ব্যাংকে রেখেছো, তোমাকে মুনাফা দিবে কত টাকা, 10 টাকা। অর্থাৎ যে টাকার উপর মুনাফা হিসাব করা হয় তাকে মূলধন বলে। তো মূলধনের আরেক নাম হচ্ছে আসল, মূলধনের আরেক নাম হচ্ছে আসল। তারপর বলা হচ্ছে মুনাফার হার, বলা হচ্ছে 100 টাকা 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। ব্যাংক, আমি বললাম যে তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, তোমাকে বলা হয়েছে যে 10 টাকা দিবে, তাহলে অর্থাৎ তোমাকে মুনাফার হার কত টাকা করে দিচ্ছে, 10%। অর্থাৎ তোমাকে যত পার্সেন্ট যদি বলা হয় যে তোমাকে 20% মুনাফা দিবে, তাহলে এত বোঝা যাচ্ছে যে 100 টাকা তোমাকে 20 টাকা দিবে। যদি বলে 8%, তোমাকে এই মুনাফার হার 8%, কোথাও যদি লেখা থাকে মুনাফার হার 8%, তাহলে তুমি এত বুঝবা যে 100 টাকা তোমাকে 1 বছরে 8 টাকা মুনাফা দিবে। তারপর হচ্ছে সময়। অর্থাৎ সময় বলতে বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময় বা সময়কাল বলা হয়।
অর্থাৎ তুমি যে ব্যাংকে যে টাকাটা রেখেছো সেটা 1 বছর 2 বছর যত বছর উপর তোমার যে মুনাফাটা হিসাব করবে সেটা হচ্ছে সময়। ধরো তুমি 100 টাকা 1 বছর রাখলে 10 টাকা পেলে, অর্থাৎ 110 টাকা পেলে, এখন তোমার মুনাফা হয়েছে 10 টাকা। যদি তুমি 200 টাকা রাখতে তাহলে 1 বছর পর কত টাকা পেতে? 20 টাকা। তো যে 2 বছর রাখতে তাহলে কত টাকা? 40 টাকা পেতে। তাহলে এই যে সময়ের জন্য, অর্থাৎ তুমি 1 বছর 2 বছর যত বছর রাখছো সেটার উপর যে মুনাফাটা হিসাব করা হয় তাকে সময় বা সময়কাল বলা হয়। তারপর আছে সরল মুনাফা। তো সরল মুনাফাটা কি? প্রতি বছর, প্রতি মানে হচ্ছে 1, এটা আমরা আগে জানি। তো প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। তাহলে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। অর্থাৎ 1 বছরে তোমার ব্যাংকে যে মূলধনটা আছে, মূলধন মানে কি? তুমি ব্যাংকে যত টাকা রাখলে, আমি বললাম যে 100 টাকা রাখলে তোমাকে বছরে 1 বছর পরে 110 টাকা দেবে। এই যে এখানে যে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে তোমার মূলধন বা এটাকে আসল বলা হয়। তাহলে প্রতি বছর, অর্থাৎ প্রতি বছর তোমার যে ব্যাংকে যে টাকাটা আছে এইটার উপর যে মুনাফাটা হিসাব করা হয় সেটাকে সরল মুনাফা বলে। তো তারপর আমরা দেখবো যে মুনাফাকে বিভিন্ন ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। আমাদের অঙ্ক করতে এগুলো প্রয়োজন হয়, যে মূলধন বা আসল, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এটা ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল তো মূলধন বা আসল। তারপর হচ্ছে মুনাফার হার, এটাকে অঙ্কে আর দ্বারা, আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন এটাকে আর দ্বারা প্রকাশ করব, তো এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, যেটা ইংলিশ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তারপর হচ্ছে সময়, অর্থাৎ মূলধনটা হচ্ছে, ধরো তুমি ব্যাংকে 100 টাকা রাখলে সেটা হচ্ছে তোমার মূলধন। ব্যাংকে বললো তোমাকে 10% করে মুনাফার হার দেবে, অর্থাৎ 100 টাকা 10 টাকা করে দেওয়া হবে প্রত্যেক বছরে। সেটা হচ্ছে সেটাকে আর দ্বারা প্রকাশ করব। আর এন, ধরো তুমি 5 বছর জন্য রাখলে সেটাকে আমরা এন সমান 5 ইয়ার্স লিখবো। তারপর হচ্ছে মুনাফা, যে তোমার 5 বছরের যে মুনাফাটা হলো সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তো তারপর হচ্ছে সমৃদ্ধ মূলধন বা মুনাফা আসল, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা, এটাকে এ দ্বারা প্রকাশ করে, এটা ইংলিশ হচ্ছে টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, তো ব্যাংক 1 বছর পর তোমাকে 110 টাকা দিল। আমি শুরুতেই কথাটা বলেছি, তুমি ব্যাংকে রাখলে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে তোমার মূলধন বা আসল, তোমাকে 1 বছর পরে 110 টাকা দিল। এখানে অতিরিক্ত 10 টাকা হচ্ছে মুনাফা। এখন 100 টাকা হচ্ছে আসল আর 10 টাকা হচ্ছে মুনাফা, আমাদের দুটোটা একসাথে যোগ করি, অর্থাৎ তুমি ব্যাংকে মোট কত টাকা 1 বছর পর মোট কত টাকা পেলে সেটা হচ্ছে তোমার মুনাফা আসল। অর্থাৎ মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল, তোমার টোটাল অ্যামাউন্টটা, যে তুমি 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পর তুমি টোটাল কত টাকা পাবে সেটা হচ্ছে মুনাফা আসল। তো সেটার জন্য একটা সূত্রভাবে লেখা হয়, মুনাফা আসল, এটা সমান লেখা হয় আসল বা মূলধন একই কথা যোগ মুনাফা। অর্থাৎ আসলের সাথে মুনাফা বা মূলধনের সাথে মুনাফা যোগ করলে মুনাফা আসল বা টোটাল অ্যামাউন্টটা পাওয়া যায়। তো এটাকে আমরা যেহেতু আমরা বলছি টোটাল অ্যামাউন্টটাকে, মুনাফা আসলটাকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করি এবং মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি। তো আমরা যদি তাহলে আমরা বলেছিলাম এটা এ হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা। তো টোটাল অ্যামাউন্টটা আমরা কিভাবে বের করি? ধরো তুমি ব্যাংকে রাখলে 100 টাকা, 1 বছর পর তোমাকে 110 টাকা দেওয়া হলো, অর্থাৎ 10 টাকা তোমাকে মুনাফা দেওয়া হলো। তাহলে ব্যাংকে রাখলে তুমি কত? 100 টাকা, এটা হচ্ছে কি মূলধন। তারপর তোমাকে মুনাফা দেওয়া হলো 10 টাকা, তাহলে তুমি টোটাল কত টাকা পেলে ব্যাংকের থেকে? তুমি ব্যাংক থেকে টোটাল কত টাকা পেলে? 110 টাকা। তাহলে এই 110 টাকা হচ্ছে তোমার টোটাল অ্যামাউন্ট। এখানে 100টা হচ্ছে তোমার মূলধন বা আসল, আর আয় যেটা, এটা দ্বারা বোঝায় তোমার মুনাফা কত টাকা। তাহলে আমরা যদি এখানে মূলধনটা বের করতে যাই, পি মান বের করতে যাই, তাহলে আমরা কি করব? তো টোটাল অ্যামাউন্ট থেকে, অর্থাৎ মুনাফা আসল থেকে এখানে মুনাফাটা বিয়োগ করে দেব। তো 110 বিয়োগ 10 অর্থাৎ ইকুয়াল 100। তো আমাদের মূলধন কত ছিল? 100 টাকা। তাহলে আমরা এটা বের করে ফেললাম। তারপর বলা হচ্ছে আয় দ্বারা কি বোঝায়? মুনাফা। অর্থাৎ মুনাফা মানে তোমাকে অতিরিক্ত কত টাকা পেলে। ধরো তাহলে আয়ের মানটা তো আমরা বের করতে যাই,
আইকিউএল এখানে বলা হয়েছে, সূত্রে বলা হয়েছে যে এ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা মুনাফা আসল। তো মুনাফা আসল আমরা কত পেয়েছিলাম? 110, সরি 110, তারপর বিয়োগ পি দ্বারা কি বোঝায়? মূলধন। তাহলে আমাদের মূলধনটা কত ছিল? মূলধনটা ছিল 100, তাহলে আমরা এখানে 100 লিখবো, বিয়োগ 100, তাহলে ইকুয়াল 110 থেকে 100 বিয়োগ করলে 10, তাহলে আমাদের মুনাফাটা পেলাম কত? 10 টাকা। তাহলে এইভাবে তোমরা, এখানে আমি 100টার একটা উদাহরণ দিলাম, এখানে বিভিন্ন সংখ্যা আসতে পারে প্রশ্নের মধ্যে, তো আমি জাস্ট এটা দিয়ে একটা উদাহরণ দিলাম। তো তারপর বলা হচ্ছে যে এই সূত্রটা তোমরা মনে রাখবা, এই সূত্রটা তোমাদের অঙ্কের জন্য অনেক কাজে লাগবে। তো তারপর আছে সরল মুনাফা। তো সরল মুনাফা কি জিনিস, আমরা একটু সংজ্ঞাটা যাই। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা, অর্থাৎ প্রত্যেক বছর যে মুনাফা হিসাব করা, সেটা হচ্ছে সরল মুনাফা। তো সরল মুনাফাকে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আয়। এই সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। তো সেটা একটা সূত্র আছে যে আই ইকুয়াল PRN, অর্থাৎ পি হচ্ছে এখানে মূলধন বা আসল, তুমি ব্যাংকে যে টাকাটা রাখলে সেটা মূলধন বা আসল, আর আর অর্থাৎ তোমাকে ব্যাংকে যে হারে মুনাফা দিবে, অর্থাৎ বলা হয়েছে যে 100 টাকা তোমাকে 10% করে তোমার মুনাফা দেওয়া হবে, অর্থাৎ 100 টাকা 10 টাকা, বা 12% বলে 100 টাকা 12 টাকা। তো সেটা হচ্ছে তোমার মুনাফার হার। আর এন ধরো তুমি 5 বছরের জন্য রাখলে, তাহলে তুমি টোটাল মুনাফা কত পাবে, অর্থাৎ তুমি টোটাল 100 টাকা রাখলে বললাম 10% হারে 10% হারে তোমাকে মুনাফা দিবে, আর তুমি রাখলে 5 বছরের জন্য, তাহলে তুমি অতিরিক্ত কত টাকা পাবে আমরা এখন সেটা বের করবো, একটা উদাহরণের সাহায্যে বের করে দেখবো। ধরো তুমি রাখলে কত, পি ইকুয়াল 100, ঠিক আছে। তাহলে আর হচ্ছে তোমাকে 10% করে দিবে, তাহলে আর ইকুয়াল 10%। তারপর বলা হচ্ছে এন, তাহলে এন ইকুয়াল, আমি এটা বড় হাতে লিখছি, তোমরা ছোট হাতে লিখবা, 5 বছর। আচ্ছা, আমি এটা ক্যাপস লকটা অফ করে দিই। তাহলে আমরা সূত্র কি শিখছিলাম? আমরা জানি আই ইকুয়াল PRN। তো আমরা যদি পি এর মানটা বসাই, পি এর মান কত? এখানে পি এর মান হচ্ছে 100, তারপরে গুণ, তারপর আর মান হচ্ছে 10%, তারপর হচ্ছে এন এর মান হচ্ছে 5। তো এখানে কম্পিউটারে গুণ জিনিসটার আকারে দেয়, তোমরা তোমাদের মতো গুণ দিবা ক্রস আকারে। তো তারপর ইকুয়াল, তো এটা যদি আমরা পুরো ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 50। তাহলে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, যদি ব্যাংকে বলে তোমাকে 10% করে মুনাফা দিবে, মুনাফার হার অর্থাৎ 10% করে দিবে, তাহলে তুমি 5 বছর পর অতিরিক্ত কত টাকা পাবে? 50 টাকা। অর্থাৎ তুমি টোটাল কত টাকা পাবে? 100 যোগ 50, অর্থাৎ 150 টাকা। তাহলে টোটাল আমরা কত অ্যামাউন্ট পেলাম? 150 টাকা। সাধারণত এত কম টাকায় ব্যাংকে রাখে না, আমি তোমাদের হিসাবটা সহজে বোঝার জন্য খুব একটা ছোট অ্যামাউন্ট 100 টাকা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী যে ধারাবাহিকভাবে অঙ্কগুলো আছে 1 থেকে শুরু করে আমরা সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ, তোমরা দেখবা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।